আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে WBCS 2019-এর যে প্রিলিমিনারি কোয়েশ্চেন তার ইংলিশ পার্টটা আমরা সলভ করব, ঠিক আছে। তো ফার্স্ট কি বলছে দেখো, হ্যাঁ ফার্স্ট বলছে যে এক দাগ কি বলছে, এক দাগ বলছে দ্য ওয়ার্ড বিলিগার্ড মিনস, ঠিক আছে। বিলিগার্ড মিনস কি, দেখো বিলিগার্ড যদি ইডিটা আমরা বাদ দিই, এটার এইটুকুর মানে হচ্ছে বিলিগারের মানে হচ্ছে অবরোধ করা বা অবরুদ্ধ করা, অবরোধ বা অবরুদ্ধ করা, ঠিক আছে, অবরোধ করা বা অবরুদ্ধ করা। এবার বিলিগার্ড এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলতে পারি অবরুদ্ধ বা বিধ্বস্ত, ঠিক আছে। তাহলে বিলিগার মানে হচ্ছে অবরোধ করা, তাহলে বিলিগার্ড যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে তখন আমরা বলতে পারি অবরুদ্ধ বা বিধ্বস্ত। অপশন দেখবো সিনোনিম বলেছে, বিলিটল মানে ছোট করা, বিলিটল মানে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা সব এগুলো অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে আর কি, ভার্বের থার্ড ফর্ম দিয়ে অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা এগুলোকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এরা, ঠিক আছে। তো এটাকে বলবো বিলিটল মানে ছোট করা, ডি না দিলে শুধু যদি ই পর্যন্ত হয়, বিলিটল মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা, আর ডি দিয়ে অ্যাডজেক্টিভ হিসেবে এটার অর্থ হবে হচ্ছে মনে করো অবহেলিত, ঠিক আছে, অবহেলিত একদম, অবমানিত। আর বেনিফিট মানে উপকার করা, বেনিফিট BENEFIT, আর TTED বেনিফিটেড অ্যাডজেক্টিভ মানে উপকৃত। ট্রাবলড মানে সমস্যাগ্রস্ত, বিধ্বস্ত বলতে পারি, ট্রাবল মানে সমস্যা দেওয়া, আর ট্রাবলড অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলে বিধ্বস্ত বা সমস্যাগ্রস্ত। ইরিটেটেড মানে বিরক্ত, ইরিটেট করা মানে বিরক্ত করা, আর ইরিটেটেড মানে বিরক্ত, ওকে। তাহলে এখান থেকে দেখো, তাহলে বিলিগার্ড মানে কি বললাম, অবরুদ্ধ বিধ্বস্ত, ট্রাবলড হচ্ছে সিনোনিম, সি ইজ দ্য কারেক্ট আনসার। ট্রাবলড মানে সমস্যাগ্রস্ত বা বিধ্বস্ত, সেম মিনিং, তাছাড়া বাদবাকিগুলো হচ্ছে না, ওকে। তো সেকেন্ড কোয়েশ্চেনে চলো, সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাঁ সেকেন্ড বলছে যে ইনডিফ্যাটিগেবল, এটারও সিনোনিম বলেছে, সিনোনিম সমার্থক শব্দ। ইনডিফ্যাটিগেবলের মানে কি, ইনডিফ্যাটিগেবল মানে একজন ব্যক্তি যে কখনো ফ্যাটিগ FATIGUE, ফ্যাটিগ মানে কি, ফ্যাটিগ মানে হচ্ছে ক্লান্তি। তাহলে ইনডিফ্যাটিগেবল মানে একজন ব্যক্তি যার মধ্যে কোনো ক্লান্তি আসে না, ঠিক আছে, ক্লান্ত কখনো হয় না। তো টায়ারলেস মানেও তাই, টায়ারলেস মানে হচ্ছে যে কখনো ক্লান্তিহীন, টায়ার মানে ক্লান্তি, টায়ারলেস মানে ক্লান্তিহীন, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, সিনোনিম। বাদ বাকিগুলো দেখবো ইনডমিটেবল মানে সামওয়ান হু ক্যান নট বি ডমিনেটেড, মানে অদম্য, যাকে দমন করা যায় না, যাকে ডমিনেট করা যায় না। ইনডমিটেবল মানে ডমিনেট করা মানে কি, দমন করা, ডমিনেট প্রভুত্ব স্থাপন করা, ডমিনেট করা কাউকে, ঠিক আছে। তাহলে যাকে ডমিনেট করা যায় না তাকে বলবো ইনডমিটেবল মানে অদম্য, ঠিক আছে। আনহ্যাপি মানে আমরা জানি অখুশি, আর কম্প্যাটেবল মানে হচ্ছে মানানসই, আর ইনকম্প্যাটেবল মানে হচ্ছে বেমানান, ওকে। তাহলে এখান থেকে সঠিক উত্তর আমাদের কি হবে, টায়ারলেস। ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে যে কখনো ক্লান্ত হয় না, টায়ারলেস মানেও ক্লান্তিহীন, ওকে। এবার চলো হচ্ছে নেক্সট, 2 দাগ হয়ে গেল, 3 দাগ, হ্যাঁ 3 দাগ কী বলেছে দেখো, 3 দাগ বলছে যে একটা ফ্রেজাল ভার্ব দিয়ে ফিল করতে হবে, ফ্রেজাল ভার্ব দিয়ে। 3 দাগ, দ্য ডিটেকটিভ সাডেনলি, ডিটেকটিভ মানে একজন ডিটেকটিভ তদন্তকারী বা গোয়েন্দা, সে কী হয়েছে, সাডেনলি হঠাৎ করে ড্যাশে ইউজফুল ক্লু, একটা সূত্র পেয়েছে, ক্লু একটা ইউজফুল মানে ব্যবহারযোগ্য একটা সূত্র সে পেয়েছে, ঠিক আছে, মানে কোনো একটা সূত্রের সম্মুখীন হঠাৎ করে সে হয়েছে, এটাই বলতে চেয়েছে ডিটেকটিভ। তো গিভ ইন মানে কি, দেখো গিভ ইন সব সেকেন্ড ফর্মে আছে, তো গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, হার স্বীকার করা, তাহলে এ দাগ হচ্ছে না। কেম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া, কেম অ্যাক্রস মানে হচ্ছে মিট সাডেনলি, কেম অ্যাক্রস মানে হচ্ছে মিট, MEET, মিট সাডেনলি, SUDDENLY, মিট সাডেনলি, ঠিক আছে। আর গিভ ইন মানে আমরা বলতে পারি সারেন্ডার, SURRENDER, এগুলো সব কিন্তু সিনোনিম মিনিং। ফিল আপ মানে হচ্ছে পূরণ করা, ফিল করা, আর ফল ডাউন মানে হচ্ছে কোল্যাপস বলতে পারি, কোল্যাপস মানে অধপতিত হওয়া মানে পড়ে যাওয়া, ঠিক আছে, কোনো কিছু, মানুষ অধপতিত হওয়া, বিল্ডিং পড়ে যায়, ফল ডাউন হয়, ঠিক আছে। মানুষ যদি হঠাৎ করে নিচে পড়ে যায় তখন বলবো আমরা সে ফল ডাউন করেছে, তাহলে ফল ডাউন, কোল্যাপস, ওকে। তাহলে এখান থেকে মিট অ্যাক্রস ইজ দ্য কারেক্ট আনসার, যে ডিটেকটিভ গোয়েন্দা হঠাৎ করে তার সম্মুখীন হয়েছে একটা ব্যবহারযোগ্য ইউজফুল একটা উপকারী একটা সূত্রের সম্মুখীন হয়েছে, কারোর সম্মুখীন হওয়া, ঠিক আছে। কাম অ্যাক্রসের সিনোনিম কি, কাম অ্যাক্রসের সিনোনিম বলতে পারি আমরা রান ইনটু, কিন্তু রান ইনটু আর একটা ফ্রেজাল ভার্ব যার মানেও কিন্তু যার মানেও কিন্তু হঠাৎ দেখা হওয়া, রান ইনটু, তাহলে কাম অ্যাক্রস, রান ইনটু সিনোনিম, ওকে। তাহলে উত্তর কিন্তু বি হলো। চলো নেক্সট 4 দাগ কী বলছে দেখো, 4 দাগ বলছে এখানেও একটা সিনোনিম, প্রচুর ভোকাবুলারি দিয়েছে দেখছি,
হ্যাঁ সিনোনিম কী বলেছে দেখো, বলছে দ্য ট্র্যাঙ্কুইলিটি মানে হচ্ছে প্রশান্তি বা শান্তি, ট্র্যাঙ্কুইলিটি মানে প্রশান্তি বা শান্তি, অ্যান্ড স্যাংটিটি মানে পবিত্রতা, স্যাংটিটি মানে হচ্ছে পবিত্রতা, পবিত্রতা, ঠিক আছে, পবিত্রতা। তাহলে শান্তি, প্রশান্তি এবং পবিত্রতা অফ দ্য প্লেস, এই জায়গাটা সুদ মি, সুদ মানে আমাকে শান্ত করেছিল, আমাকে মুগ্ধ করেছিল, ঠিক আছে। হ্যাঁ এইবার দেখো তাহলে স্যাংটিটির সিনোনিম কি, সিকিউরিটি মানে নিরাপত্তা, ইকুয়ানিমিটি মানে হচ্ছে মনের সমতা, সিকিউরিটি নিরাপত্তা হচ্ছে না, ইকুয়ানিমিটি মানে মনের সমতা, মানে মনের যে মিল সেটাকে বলছি আমরা, ব্যালেন্স, মনের যে ব্যালেন্স সেটাকে বলবো ইকুয়ানিমিটি। প্লেসিডিটি মানে হচ্ছে শান্তি, প্লেসিডিটি মানে, প্লেসিডিটি মানেও কিন্তু শান্তি বা শান্ত ভাব, আর হোলিনেস মানে পবিত্রতা। তাহলে আমাদের শান্তি লাগবে না, আমাদের এখানে স্যাংটিটি মানে পবিত্রতা বা বিশুদ্ধতা, আর হোলিনেস মানেও কিন্তু আমাদের পবিত্রতা বা বিশুদ্ধতা, তাহলে হোলিনেস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট 5 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 5 দাগ বলছে যে, 5 দাগ বলছে উই, এটা কি বলেছে, হ্যাঁ কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড চুজ দ্য রাইট আনসার। আচ্ছা সঠিক সেন্টেন্সটাকে আমাদের নিতে হবে, এখানে ভুল থাকলে কারেক্ট করতে হবে। বলছে উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট, অনেকটা ইরর মতো, আমাদের এখানে আর কি মার্ক করে দেয়নি, কিন্তু সেন্টেন্সে ভুল থাকলে সেটাকে কারেক্ট করে নিতে হবে, কোন সেন্টেন্সটা ঠিক আছে, 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক আছে। ওকে, তো দেখো বলছে উই হ্যাড গন টু দ্য মুভিজ, আমরা মুভি দেখতে গেছিলাম লাস্ট নাইট, শেষ রাতে। এখান থেকে বলে দিই নিয়ম হচ্ছে কোনো বাক্যের মধ্যে যখন এই ওয়ার্ডগুলো থাকবে, লাস্ট, ইয়েস্টারডে, YESTERDAY, লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস, এগো, তাহলে লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস, এগো কোনো বাক্যের মধ্যে যদি থাকে তাহলে সেই বাক্যটা সিম্পল পাস্ট মানে সেখানে হবে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, সিম্পল পাস্টে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম হয়। তাহলে এই 4টে ওয়ার্ড কোনো বাক্যের মধ্যে থাকলে সেই সেন্টেন্সটা সিম্পল পাস্টে হয়, সিম্পল পাস্ট টেন্স, সাধারণ অতীতকাল, এবং ভার্বের সেকেন্ড ফর্ম হয় সিম্পল পাস্ট টেন্সে। তো এখানে দেখো সিম্পল পাস্ট কিন্তু নেই, এটা পারফেক্ট করেছে, হ্যাড গন, তাহলে গো ভার্বের সেকেন্ড ফর্ম কি ওয়েন্ট, তাহলে এখানে ওয়েন্ট হবে, আমরা দেখবো অপশানে কোন অপশানে আছে ওয়েন্ট। ওকে, তাহলে এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে, ইম্পর্টেন্ট নিয়ম। তো দেখো এখানে কোথায় আছে, তাহলে এখানেও হ্যাড গন 1 দাগ নেবো না, 2 দাগ দেখো, সি দাগে শুড রয়েছে নেবো না, আবার হ্যাভ গন প্রেজেন্ট পারফেক্ট নেবো না, বি ইজ দ্য কারেক্ট আনসার। উই ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়েন্ট ইজ দ্য কারেক্ট আনসার। উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট, শেষ রাতে। ওকে, এবার যাবো নেক্সট 6 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 6 দাগ বলছে মাই ওয়াচ ইজ 5 মিনিটস ড্যাশ, দেখো মাই ওয়াচ আমার ঘড়িটা 5 মিনিট, কি বলি দেখো দেরি মানুষ করে, দেরি সবসময় কোনো মানুষ কোনো একটা জায়গায় যেতে গেলে আমরা দেরি করি, মানুষ দেরি করে, আই অ্যাম লেট, ঠিক আছে, আই ওয়াজ লেট, আই অ্যাম গেটিং লেট, মানুষ দেরি করে, কিন্তু ঘড়ি যেটা ওয়াচ কিন্তু কখনো দেরি করে না, ওয়াচ স্লো হয়, ওয়াচ যদি মনে করো সঠিক টাইমে না থাকে তাহলে ওয়াচের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে স্লো, ওয়াচের ক্ষেত্রে, ঘড়ির ক্ষেত্রে বলবো স্লো, আর মানুষের ক্ষেত্রে আমরা বলতে পারি লেট। মানুষের ক্ষেত্রে মানুষ দেরি করে, ঘড়ি দেরি করে না, ঘড়ি স্লো হয় বা ফাস্ট হয়, ঠিক আছে, তো ঘড়ি এখানে স্লো হবে। মাই ওয়াচ আমার ঘড়িটা ইজ 5 মিনিটস স্লো, এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আর এখানে লেটলির মানে কি, লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা মাথায় রাখবে। লেটলি মানে কিন্তু দেরি নয়, দেরি করে নয়, লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, RECENTLY, রিসেন্টলি, সাম্প্রতিক, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই ওয়ার্ড দিয়ে কিন্তু প্রচুর প্রবলেম তোমরা পাবে। ওকে, আর পাস্ট মানে আমরা জানি অতীত। চলো নেক্সট যাই, হ্যাঁ নেক্সট কী বলেছে দেখো 7 দাগ বলছে হি অ্যাডভান্স মানে কিন্তু সামনে এগিয়ে দেওয়া, অ্যাডভান্স মানে হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, হি অ্যাডভান্সড সে সামনে এগিয়ে গেছিলো, পাস্ট টেন্স V2, অ্যাডভান্সড সামনে এগিয়ে গেছিলো, ড্যাশ হি কুড যতটা সে পারতো, হি কুড মানে পারতো, মানে যতটা সম্ভব সে সামনে এগিয়ে গেছিল, যতটা সে পারতো। আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আনটিল হবে না, হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত হবে না। হোয়াইল মানে যখন, অ্যাজ ফার অ্যাজ মানে যত দূর, অ্যাজ ফার অ্যাজ মানে হচ্ছে যত দূর পর্যন্ত, একদম পারফেক্ট, অ্যাজ ফার অ্যাজ হি কুড। হি অ্যাডভান্স সে এগিয়ে গেছিল, অ্যাজ ফার অ্যাজ মানে যত দূর, অ্যাজ ফার অ্যাজ যত দূর পর্যন্ত সে পারতো সে এগিয়ে গেছিলো, একদম পারফেক্ট ইজ দ্য অ্যাজ ফার অ্যাজ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে এখানে টাইম বলছে না, আনটিল কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো, যখন টাইম বলবে। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা এসেছিল আমি ওয়েট করেছিলাম, আই ওয়েট দেয়ার, দেখো আনটিল কোথায় বসে, কোনো সময় বোঝালে, আই ওয়েটেড, আই ওয়েটেড, WAITED, আই ওয়েটেড আমি অপেক্ষা করেছিলাম, আনটিল দ্য ট্রেন
TRAIN, আনটিল দ্য ট্রেন কেম, আনটিল দ্য ট্রেন কেম। আমি অপেক্ষা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা এসেছিল। একটা সময় বলছে, যেখানে সময় বলবে সেখানে আমরা আনটিল ইউজ করব। আনটিল আর আনলেস কিন্তু সেম জিনিস, আনলেস সময়ের ক্ষেত্রে হবে না। দেখো আনটিলের মানে যতক্ষণ না পর্যন্ত, আর আনলেসের মানে কি, আনলেসের মানে হচ্ছে যদি না, আনলেসের মানে হচ্ছে যদি না, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু এটা কনজাংশন হিসেবে বসছে, মানে দুটো আলাদা, অনেকে আমরা গুলিয়ে ফেলি। আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, এটা হবে টাইমের ক্ষেত্রে, টাইম বোঝাবে। আর আনলেস মানে হচ্ছে কন্ডিশন, একটা শর্ত বোঝাবে, কন্ডিশন একটা শর্তের ক্ষেত্রে আমরা কিন্তু নেব। ধরো আমি বললাম আনলেস ইউ কাম, আনলেস 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 ইউ কাম, আনলেস ইউ কাম, যদি না তুমি আসো। দেখো শর্ত কিন্তু এখানে, হ্যাঁ টাইম বলছি না, আনলেস ইউ কাম, যদি না তুমি আসো, আই শ্যাল নট গো, আই শ্যাল নট গো, আমি যাব না। তাহলে এখানে আনলেস কিন্তু কন্ডিশন বলছে, শর্ত, তাহলে আনলেস কন্ডিশন আনটিল টাইম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যাজ ফার অ্যাজ। ওকে, এবার যাবো নেক্সট। এগুলো তোমাদের বুঝতে হবে ডিটেলসে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আনটিল কোথায় যুক্ত করব, আনলেস কোথায় যুক্ত করব, আনটিল সময়ের ক্ষেত্রে, আনলেস কন্ডিশন শর্তের ক্ষেত্রে, মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রবলেম। এবার চলো নেক্সট, 8 দাগ কী বলছে দেখো। হ্যাঁ 8 দাগ বলছে যে আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, আই ড্যাশ হিম বিফোর, আই অ্যাম শিওর যে আই ড্যাশ হিম বিফোর। হ্যাঁ, তাহলে এখানে বলতে চেয়েছি আমি নিশ্চিত আমি তার সঙ্গে আগে দেখা করেছি। প্রত্যেক ভার্বে মিট রয়েছে, মিটের এটা মিট ফার্স্ট ফর্ম, এখানে মেট হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে হ্যাডের পরে মেট আছে মানে, আচ্ছা মিটের 3টে ফর্ম আমরা জেনে নিই আগে। মিট মানে দেখা করা, সেকেন্ড ফর্ম হচ্ছে মেট, দেখা করেছিলাম, আর থার্ড ফর্মও কিন্তু মেট, ঠিক আছে। এই থার্ড ফর্মটা পারফেক্ট টেন্সে ইউজ হয় বা প্যাসিভ করতে গেলে আমরা ইউজ করি। এটা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, মিট মেট মেট। হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তাই তো। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, উইল মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, আর এই মেটটা একা বসেছে মানে সেকেন্ড ফর্ম। ওকে, এবার দেখো তাহলে এখানে যেটা বলতে চাইছে মিনিং অনুযায়ী আমরা যাবো। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, আই ড্যাশ হিম বিফোর, আমি তার সঙ্গে দেখা করেছি আগে। তাহলে আমি দেখা করেছি কোন টেন্স, আমি দেখা করেছি, করেছি, আমি করেছি, খেয়েছি, বলেছি, এসেছি, ঘুমিয়েছি বললে এটা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টে বাংলাগুলো এরকম হয়, তাই তো, করেছি, বলেছি। ফরমেশন কি, আমি খেয়েছি, আই হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা, এরপরে হ্যাভ বাসে, খেয়েছি বললে ইটেন। তাহলে এখান থেকে আমাদের ফরমেশন কি আসছে, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা, মেন ভার্বের থার্ড ফর্ম, তাই তো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা হয় আমরা সেটা নেব। আই হ্যাভ ইটেন, আই হ্যাভ গান, আই হ্যাভ কাম, আমি এসেছি, আই হ্যাভ কাম বা হি হ্যাজ কাম, ঠিক আছে, আমি এসেছি। তাহলে ফরমেশন হচ্ছে সেম, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কী হবে, আমি নিশ্চিত যে আমি দেখা করেছি, দেখা করার ইংরেজি মিট, থার্ড ফর্ম মেট, তাহলে আই হ্যাভ মেট, এ ইজ দ্য কারেক্ট আনসার। আই এম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর, আমি তার সঙ্গে আগে দেখা করেছি। ওকে, তাহলে আমি আবারও বলছি যে ইংলিশের বাংলা যদি তুমি করতে পারো, বেশিরভাগ প্রবলেমের সলিউশন কিন্তু তুমি এমনিতেই করে ফেলতে পারবে, ঠিক আছে। তো বাংলাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে বিফোরের আগে আর সিন্সের আগে দেখবে পারফেক্ট টেন্স হয়। বিফোর আর সিন্সের আগে, বিফোর আর সিন্সের আগে তোমার কি হবে, পারফেক্ট টেন্স হবে। বিফোর আর সিন্সের আগে পারফেক্ট, 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 প্রেজেন্ট পারফেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কিন্তু শুধু প্রেজেন্ট পারফেক্ট পড়ে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও পড়ে, ঠিক আছে। বিফোর আর সিন্সের আগে দেখবে পারফেক্ট টেন্সই হবে, এটা হচ্ছে নিয়ম। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, আবার এখানে আরেকটা বলে দিই, সেটা হচ্ছে ইয়েট, ইয়েট, ইয়েট। বিফোর হলো সিন্স বললাম, আচ্ছা একটু লিখে দিই। বিফোর, BEFORE, বিফোরের আগে, সিন্সের আগে, SINC, সিন্সের আগে, আর ইয়েটের আগে। ইয়েটের আগে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ধরো বিফোর দিয়ে তোমরা পেয়ে গেলে, বিফোর দিয়ে পেয়ে গেলে, সিন্স মানে কিন্তু থেকে, যখন পারফেক্ট টেন্সে ইউজ করবো সিন্সের মানে থেকে। আবার যখন কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করবো অ্যাজ এ কনজাংশন, তখন সিন্সের মানে কিন্তু হবে হচ্ছে যেহেতু, ঠিক আছে, আমরা থেকে ধরবো। তাহলে দেখো মনে করো আমি বললাম যে আই হ্যাভ রিড, আর আই হ্যাভ রিড, আমি পড়েছি, আই হ্যাভ রিড মানে আমি পড়েছি, আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি, সিন্স, SINCE, সিন্স মর্নিং, আমি এম শুধু লিখলাম। তাহলে আই হ্যাভ রিড সিন্স মর্নিং, সিন্স মানে থেকে, তাহলে আমি পড়েছি সিন্স মর্নিং, সকাল থেকে। তাহলে দেখো সিন্সের আগে কী হলো, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এটা কিন্তু কন্টিনিউয়াস হতে পারতো, আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি সিন্স মর্নিং। তো দেখো তাহলে সিন্সের আগে পারফেক্ট টেন্স হলো। এবার ইয়েট দিই, এটা আমি বললাম যে আমরা ধরো বললাম উই হ্যাভ নট
উই হ্যাভ নট প্রিপেয়ার্ড, PREPARED, উই হ্যাভ নট প্রিপেয়ার্ড দ্য মিল, খাবারটা, ইয়েট, YET, ইয়েট। দেখো উই হ্যাভ নট প্রিপেয়ার্ড, তাহলে হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম প্রিপেয়ার্ড, হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম প্রিপেয়ার্ড, তাই তো? তাহলে হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম কি দিলাম? প্রিপেয়ার্ড। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর নট রয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেগেটিভ। ওকে, তাহলে এখানে দেখো ইয়েট রয়েছে, ইয়েট, তাহলে ইয়েটের আগে কি হলো? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ইয়েটের আগে, বিফোরের আগে, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বোঝা গেল? এবার চলো নেক্সট। এগুলো শর্টকাট নিয়ম, মাথায় রাখতে হবে। এবার তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, আচ্ছা 9 দাগে যাবো, 9 দাগটা আমরা করিনি। হ্যাঁ, 9 দাগ কী বলছে দেখো, 9 দাগ বলছে যে, 9 দাগ কী বলছে দেখো, 9 দাগ বলছে যে এটা করেছি তো, 8 দাগ করেছি, 8 দাগ করেছি। ফিল ইন উইথ দ্য রাইট অপশন। আচ্ছা, সঠিক উত্তর, সঠিক অপশান দিয়ে পূরণ করতে হবে। বলছে কি আই ড্যাশ হিম ফর এ লং টাইম, আই ড্যাশ হিম ফর এ লং টাইম। দেখো দীর্ঘ সময়, মাথায় রাখবে যে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চললে, দীর্ঘ সময় ধরে কোনো কাজ যদি হয়, দীর্ঘ সময়, তাহলে তোমাদের সেটা কী হবে? সেটা পারফেক্ট টেন্স হবে, পারফেক্ট। ঠিক আছে, দীর্ঘ সময় ধরে যদি কোনো কাজ করা হয় তাহলে কিন্তু সেটা পারফেক্ট টেন্স হবে। এবার তোমাকে সেটা বাক্যের মিনিংটা দেখে বুঝতে হবে যে দীর্ঘ সময় বলছে কি বলছে না। ওকে, হ্যাঁ, তাহলে এবার আমাকে দেখো বলছে আই ড্যাশ হিম ফর এ লং টাইম। এখানে বুঝতে পারছি ফর এ লং টাইম, দেখো ফর বা সিন্স থাকলেই মানে দীর্ঘ সময় মেনশন থাকে, ফর বা সিন্স থাকলেই দীর্ঘ সময় মেনশন থাকে। সিন্স মর্নিং, সকাল থেকে, একটু আগে বললাম সিন্স মর্নিং, সকাল থেকে মানে অনেক আগে থেকে, দীর্ঘ সময় ধরে। ফর এ লং টাইম বলেই দিচ্ছে, ফর এ লং টাইম মানে দীর্ঘ সময় ধরে, তাহলে পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট টেন্স এখানে কোথায় আছে দেখো, একটা আছে সিতে হ্যাড নোন, আর একটা আছে হ্যাভ নোন। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টটাকেই নেব, পাস্ট পারফেক্টকে নেব না, পাস্ট পারফেক্ট নেব না। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট নেব। আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনেছি ফর এ লং টাইম, অনেক দিন ধরে। ঠিক আছে, এবার হ্যাড নোন তুমি নিতে পারতে, হ্যাড নোন সাধারণত আমরা কখন নেব? যখন দুটো কাজ থাকবে, কোনো বাক্যে দুটো কাজ থাকবে, দুটি কাজ। ঠিক আছে, সেক্ষেত্রে একটা অতীতে যদি দুটো কাজ হয়ে থাকে, অতীতে দুটো কাজ হয়ে থাকলে একটাকে আমরা করব হচ্ছে যেটা আগে হবে সেটাকে করব পাস্ট পারফেক্ট, মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর যেটা পরে হবে সেটাকে করব সিম্পল V2। ঠিক আছে, তো সাধারণত আমরা একটা বাক্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টটাকে বেশি প্রেফার করব, পাস্ট পারফেক্টকে প্রেফার করব না। ওকে, তাহলে আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনেছি ফর এ লং টাইম। ওকে, তাহলে এখানে এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এই নিয়মটা কিন্তু মাথায় রাখবে, অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3 হবে, আর যেটা পরে হবে সেটা কিন্তু সিম্পল V2। ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। তাহলে এবার চলো নেক্সট কী বলছে দেখো, 10 দাগ কী বলছে দেখো, 10 দাগ বলছে, 10 দাগ বলছে কি, 10 দাগ বলছে যে কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। এটাও একটা ইয়ার আছে বাক্যের মধ্যে, ভুলটা কোথায় আছে বের করতে হবে। ডিসকাস ওয়ার্ডের পরে ডিসকাস, আমি বিষয়টা আলোচনা করেছিলাম, আই ডিসকাস দ্য ম্যাটার, এই ডিসকাস ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন লাগে না, ওকে, ডিসকাসের পরে। হ্যাঁ, তাহলে তাহলে এখানে কী হবে দেখো, এই অ্যাবাউটটা বাদ যাবে। দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, না দে ডিসকাসড দ্য ম্যাটার, বাট দে হ্যাড ডিসকাসড দ্য ম্যাটার, বা দে আর ডিসকাসিং দ্য ম্যাটার। যাই বলি না কেন, ডিসকাসের পরে অ্যাবাউট বসবে, কোনো প্রিপোজিশন লাগবে না। সি ইজ দ্য কারেক্ট আনসার। দে ডিসকাসড দ্য ম্যাটার, তারা ম্যাটারটা ডিসকাস করেছিল। ওকে, ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন লাগে না। এরকম আর কি ওয়ার্ড আছে তোমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে মনে করো আনসার, আর ভার্ব হিসেবে, এটা কিন্তু সব ভার্ব, কিন্তু ভালো করে বোঝো, ভার্ব হলে এদের সঙ্গে কোনো প্রিপোজিশন লাগবে না। কি আছে, ভিজিট, VISIT, ভিজিট মানে পরিদর্শন করেছিলাম, আই ভিজিটেড কলকাতা, কোনো প্রিপোজিশন লাগবে না। ভিজিট নাউন হলে তখন প্রিপোজিশন লাগবে, ভার্ব হলে কোনো প্রিপোজিশন লাগবে না। টোল্ড, টেলের পরে কিন্তু কোনো প্রিপোজিশন লাগে না। আই টেল টু হিম বলি না, বা আই টোল্ড টু হিম বলবো না, সেইড বললে টু দেবো, কিন্তু টেল ভার্ব হলে কোনো প্রিপোজিশন লাগবে না। ঠিক আছে, রিচ, REACH, রিচ পৌঁছানো, কোনো প্রিপোজিশন লাগবে না, ভার্ব হিসাবে বসলে এরপরে। ঠিক আছে, অর্ডার ভার্ব, ORDER, অর্ডার আদেশ দেওয়া, আই অর্ডার হিম, আমি তাকে অর্ডার করি, আই অর্ডারড হিম, আমি তাকে অর্ডার করেছিলাম, ভার্ব হলে কোনো প্রিপোজিশন লাগবে না। আনসার, ANSWER, আনসার মানে উত্তর দেওয়া, ভার্ব হলে কোনো প্রিপোজিশন লাগবে না, নাউন হলে লাগবে, ভার্ব। আই আনসার্ড দ্য কোয়েশ্চেন, ঠিক আছে, কোনো প্রিপোজিশন কিন্তু লাগবে না। এরকম ওয়ার্ড, এই সমস্ত ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন লাগে না। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে একটু বুঝিয়ে দিই, দেখো কখন প্রিপোজিশন লাগছে, কখন লাগছে না। মনে করো আই আনসার্ড দ্য কোয়েশ্চেন, IANSWERED, I ANSWERED, I answered the
কোয়েশ্চেন, QUESTION। এখানে কিন্তু আনসার্ড শব্দটা নাউন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্টের পরে আমাদের ভার্ব বসে, তাহলে এখানে কোনো প্রিপোজিশন লাগছে না। আই আনসার্ড দ্য কোয়েশ্চেন। এবার তোমাদের মনে হতে পারে যে আপনি বললেন যে নাউন হলে প্রিপোজিশন বসে, সেই ক্ষেত্রটা কোথায়? ঠিক আছে, এই বাক্যটাকে দেখো, এটা ভার্ব হিসেবে ইউজ করেছি ওয়ার্ডটাকে, আনসারটাকে আমি উত্তর দিয়েছিলাম প্রশ্নের। এবার নাউন হিসেবে দেখো আনসারকে আমি ইউজ করছি। আই গেভ, আমি দিয়েছিলাম, তাহলে এখানে ভার্ব কিন্তু গেভ, আনসার কিন্তু আর ভার্ব নয়। আই গেভ, আমি দিয়েছিলাম অ্যান আনসার, ANSWER, তাহলে আমি কি দিয়েছিলাম? উত্তর দিয়েছিলাম, এখানে আনসার নাউন, তাহলে আই গেভ অ্যান আনসার। এবার প্রিপোজিশন লাগবে টু দ্য কোয়েশ্চেন, ওকে। তাহলে আনসার ভার্ব হলে প্রিপোজিশন লাগে না, নাউন হলে প্রিপোজিশন লাগে। ঠিক এইরকম তোমরা বুঝে নিতে হবে যে বাক্যে ভার্ব আছে ওয়ার্ডটা নাকি নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 11 দাগ দেখো। হ্যাঁ, 11 দাগ বলছে যে এটা করেছি 10 দাগ, 11 দাগ বলছে স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, এটাকে মানে অ্যাক্টিভ করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস বলেছে অ্যাক্টিভ। তাহলে এটা আছে কি প্যাসিভ। প্যাসিভ কীভাবে বুঝবো দেখো, এই যে বি ভার্বের পরে আবার বিং দিয়েছে, বিং থাকা মানেই প্যাসিভ হবে। বিং কোনো সেন্টেন্সের মধ্যে বিং থাকা মানেই দেখো বিংয়ের পরে মেন ভার্বের থার্ড ফর্ম আছে রিটেন, মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, এবার এখানে বাই সামওয়ান সেটা দেয়া নেই, বাই সামওয়ান। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন বাই সামওয়ান। দেখো বাক্য করে বুঝিয়ে দিই, মনে করো আমি বললাম আই অ্যাম রাইটিং, WRITING, আই অ্যাম রাইটিং এ লেটার, LETTER, তাই তো? পুরো লিখছি না, হ্যাঁ লেটার। তাহলে এটাকে অ্যাক্টিভ আছে কারণ আমি কাজটা করছি, এর লেখা কাজটা, সাবজেক্ট নিজেই করছে, তাহলে অ্যাক্টিভ। প্যাসিভ করতে গেলে কী হবে, আমি কি লিখছি, এ লেটার, তাহলে এ লেটার, LETTER, এ লেটার। একটা অ্যাম আছে তো আয়ের জন্য অ্যাম বসেছে, অ্যামের অল্টারনেট ভার্ব আর কি আছে, অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে, তাহলে একটা বলে ইজ, এ লেটার ইজ, ING আছে বলে বিং, BEING, এ লেটার ইজ বিং। মেন ভার্বের থার্ড ফর্ম বসে প্যাসিভে, রিটেন, WRITTEN, ইজ বিন রিটেন বাই মি, তাহলে বোঝা গেল। দেখো বিং থাকলেই বিংয়ের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং সেটা প্যাসিভ হবে। তো উত্তর দেখে নাও, এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল হচ্ছে কি দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, তাহলে আমাদের বিংটা উঠে গিয়ে রিটেনের সঙ্গে ING করতে হবে। কিন্তু দেখো এখানেও তাই ছিল, আই অ্যাম রাইটিং, তাহলে অ্যাম একটা বি ভার্ব আর ভার্বের ING, রাইটিং, ঠিক আছে, রাইটিং। তাহলে এটা আমার খুঁজতে হবে। উইল ফিল আসবে না, এক দাগেরটা বাদ। রাইট দ্য স্ক্রিপ্ট হবে না, বিদাগ হবে না। সিদা কি বলে দেখো, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, হ্যাঁ দে সাবজেক্ট ধরেছে, দের পরে আর হয় বলে আর দিয়েছে, রাইটের সঙ্গে ING, রাইটিং দ্য স্ক্রিপ্ট, ওকে। সি ইজ দ্য কারেক্ট আনসার, দে আর রাইটিং। টি দাগে দেখো হ্যাভ বিন নিয়ে এসছে, এগুলো হবে না, হ্যাভ বিন দেবো না, নর্মাল ভার্ব হবে, নর্মাল বি ভার্ব হবে, ওকে। সাবজেক্ট কিন্তু এখানে দের জায়গায় তুমি হি ধরতে পারতে, সি ধরতে পারতে, ঠিক আছে, উই ধরতে পারতে, কোনো সমস্যা নেই। দেওয়া নেই যখন, তখন তুমি নিজের মতো ধরতে পারবে। তাহলে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। এবার এটা দেখো, এবার তোমরা মিলিয়ে নাও ঠিক আছে কিনা, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট এর সঙ্গে উত্তরটা মিলিয়ে নাও, দেখো ঠিক আছে, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। তাহলে প্রথমে স্ক্রিপ্ট একটা, এবার স্ক্রিপ্ট দেখো একটা, কোথায় স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট একটা, আচ্ছা মুছে নিই, দেখো মিলিয়ে নেবে যে ঠিক আছে কিনা, পরে উত্তরটা বুঝতে পারবে। দেখো দ্য স্ক্রিপ্ট প্রথমে নিয়ে এসছো, ঠিক আছে, প্যাসিভ করছো, এই বাক্যটার প্যাসিভ করছো, ঠিক আছে, এই বাক্যটার প্যাসিভ। দ্য স্ক্রিপ্ট প্রথমে নিয়ে এসছো, একটা বলে ইজ দিলে, এবার ING আছে বলে বিং দিলে, আর মেন ভার্বের থার্ড ফর্ম রাইটিংয়ের INGর জন্য বিং দিয়েছো, আর রাইট লেখা তার থার্ড ফর্ম হচ্ছে রিটেন, ঠিকই আছে। এবার বাই দেম দিয়ে দিলেই হয়ে যাবে, এখানে বাই দেম, ওকে, তাহলে পারফেক্ট। 12 দাগ চলো। হ্যাঁ 12 দাগ কী বলছে দেখো, 12 দাগ বলছে ইডিওমেটিক এক্সপ্রেশন, CI to I, ঠিক আছে, এটা একটা ইডিয়াম যার মিনিং কি, এইভাবে ইডিয়ামটা মনে রাখবে। মনে করো আর্মিরা কোনো একটা মিশনে যায়, আর্মিরা একসঙ্গে অনেকে মিলে মিশনে যায়, তো এবার যখন আর্মিরা মিশনে যায় তখন দেখবে তারা কিন্তু মুখে কথা বলে না, তারা কিন্তু চোখে ইশারা করে, এবং ইশারা করে একজন ইশারা করলে আর একজন কিন্তু বুঝতে পারে, চোখে ইশারা করে। তাহলে CI to I, আমি দেখছি আর একজনের চোখ দেখে ও কি বলতে চাইছে আমি বুঝে গেলাম, এবং তার সঙ্গে আমি এগ্রি করলাম, রাজি হয়ে সেই মতো কিন্তু আমরা অ্যাকশান নিলাম। তাহলে একজন আর একজনের চোখ দেখে বুঝতে গেল কি বলেছে, এবং তার কথায় রাজি হয়ে কিন্তু সেই মতো অ্যাকশান তারা নেয়। তাহলে CI to I, চোখের দিকে তাকানো, চোখ দেখা, তার মানে কিন্তু রাজি হওয়া, সম্মতি হওয়া, কারোর সঙ্গে রাজি হওয়া, ঠিক আছে। এইভাবে এক্সাম্পল দিয়ে মাথায় রাখতে হবে। তাহলে এগ্রি উইথ সামওয়ান, এ ইজ দ্য কারেক্ট আনসার। CI to I এর মানে হচ্ছে এগ্রি উইথ সামওয়ান। এবার চলো নেক্সট। হ্যাঁ এবার কি বলছে দেখো, অর্নিথোলজি, 13 দাগ কি বলেছে, অর্নিথোলজি, ওকে। অর্নিথোলজি মানে হচ্ছে বার্ড সংক্রান্ত পড়াশোনাকে আমরা বলবো হচ্ছে অর্নিথোলজি, পক্ষীবিদ্যা, স্টাডি অফ বার্ডস, অর্নিথোলজি। তাহলে ফিশকে কি বলবো, আমরা ফিশকে কি বলতে পারি, ইকথাইলজি হচ্ছে স্টাডি অফ ফিশকে বলবো হচ্ছে
ইকথাইলজি, ECHTHY, ইকথাইলজি। ইকথাইলজি মানে হচ্ছে মাছ সংক্রান্ত পড়াশোনাকে আমরা বলবো হচ্ছে ইকথাইলজি, ঠিক আছে। এবার কয়েন্স সম্পর্কে কি বলবো? কয়েন্স হচ্ছে নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিক্স, ঠিক আছে। নিউমিসম্যাটিক্স বলবো কয়েনকে। আর রেলিক্স, দেখো রেলিক্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ, রিলিক্স মানে ধ্বংসাবশেষ, কোনো ধ্বংসাবশেষ যদি হয়, ধ্বংসাবশেষ, ঠিক আছে। এক্সক্যাভেশন বলে রাখি, এক্সক্যাভেশন মানে খনন কার্য, TION, এক্সক্যাভেশন খনন কার্যের ফলে, খনন কার্য করে মাটি খুঁড়ে কোনো একটা ধ্বংসাবশেষ থেকে আমরা মানুষের হিস্ট্রি বা প্রি হিস্ট্রি যদি জানি, হিস্টরি বা প্রি হিস্টোরি, ঠিক আছে, হিস্ট্রি বা প্রি হিস্টোরি, প্রাগৈতিহাসিক, ইতিহাস। আর প্রি হিস্ট্রি মানে যার কোনো রেকর্ড নেই তাকে বলবো প্রি হিস্ট্রি, প্রাগৈতিহাসিক কালের আমরা যদি ব্যাপারগুলো জানতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো আর্কিওলজি, আর্কিওলজি, CHAEOLOGY, আর্কিওলজি, ঠিক আছে, আর্কিওলজি। তাহলে প্রত্নতত্ত্ববিদ্যা যাকে বলি, তাহলে ধ্বংসাবশেষ, রেলিক্স থাকলে, এক্সক্যাভেশন থাকলে আর্কিওলজি বলবো, নিউমিসম্যাটিক্স বলবো। আর যদি তোমার মাছ সংক্রান্ত পড়াশুনো হয়, ঠিক আছে, তাকে বলবো হচ্ছে ইকথাইওলজি, ঠিক আছে, ইকথাইওলজি। ICHTHY, এর স্পেলিংগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। মুছে গেল, ইকথাইওলজি, ICHTHY, LOGY, ইকথাইওলজি, ওকে। আর কয়েন্স হচ্ছে নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিক্স কয়েন সম্পর্কে পড়াশোনাকে বলবো, ওকে। চলো নেক্সট। হ্যাঁ, 14টা কী বলেছে? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে খনন কার্য করলে, এক্সক্যাভেশন মানে খনন কার্য করে হিস্ট্রি, প্রি হিস্টোরি মানুষের জানলে সেটাকে বলবো হচ্ছে আর্কিওলজি, ঠিক আছে। হ্যাঁ, বা রেলিক্স মানে ধ্বংসাবশেষ, আর্কিওলজি বলবো। কিন্তু যদি শুধুমাত্র বলে যে মানুষের কালচার, ঠিক আছে, মানুষের কালচার যদি বলে আর্কিওলজি, হ্যাঁ ঠিক আছে। আর যদি মানুষের কালচার বলে মানে মনে করো হিউম্যান কালচার, সোসাইটি সম্পর্কে পড়াশুনো, মানে কালচার, মানুষের কালচার, শুধুমাত্র কালচার, CUL, এখানে একটা এল বসবে, হ্যাঁ, CULTURE, মানুষের কালচার সম্পর্কে পড়াশুনো করা, বা মানব সভ্যতা, SOCIETY, সোসাইটি সম্পর্কে পড়াশুনো করা, এবং তাদের ডেভেলপমেন্ট এবং তাদের যে উন্নতি সেটা নিয়ে পড়াশুনো করা, ডেভেলপমেন্ট, ঠিক আছে। এলে মানব সোসাইটি, কালচার, সংস্কৃতি এবং তাদের যে ডেভেলপমেন্ট, বিকাশ, সেটা নিয়ে পড়াশোনা করাকে আমরা কি বলবো? অ্যানথ্রোপোলজি, ওকে। এটা মাথায় রাখবে, যখনই ধ্বংসাবশেষ, এক্সক্যাভেশন, খনন কার্য আসবে, রেলিক্স আসবে, ধ্বংসাবশেষ, তখন বলবো আর্কিওলজি। আর মানব সভ্যতা, কালচার এবং তার ডেভেলপমেন্ট বললে কিন্তু অ্যানথ্রোপোলজি হবে, কেউ গুলিয়ে ফেলবে না, ওকে। এবার চলো নেক্সট। 14 দাগ কী বলছে দেখো, বলছে রাম মেড দ্য মোস্ট অফ, হ্যাঁ, মেক দ্য মোস্ট অফ, এটা একটা ফ্রেজ, মানে কি দেখো, মেক দ্য মোস্ট অফ, মেক দ্য মোস্ট অফ সামথিং, ঠিক আছে, এটা একটা ফ্রেজ, PHRAS, আমরা ইডিয়াম ফ্রেজ পাই, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের মানে হচ্ছে টেক ফুল অ্যাডভান্টেজ অফ সামথিং, টেক ফুল অ্যাডভান্টেজ, সুবিধা, কোনো কিছুর পুরো সুবিধাটা নেওয়া, অ্যাডভান্টেজ, টেক ফুল অ্যাডভান্টেজ অফ সামথিং, ঠিক আছে। তাহলে মেক দ্য মোস্ট অফ মিনিং হচ্ছে টেক ফুল অ্যাডভান্টেজ অফ সামথিং। এখানে কি বলেছে দেখো, রাম, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজটা কিন্তু টেক দ্য মোস্ট অব হবে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, তাহলে রাম মেকের সেকেন্ড ফর্ম মেড V2, কোনো সমস্যা নেই, মেক তো আছেই। তাহলে রাম মেড দ্য মোস্ট, এখানে বসে, অ্যাপ্রোপ্রিয়েট অফ ইজ রিসোর্সেস, তার যে রিসোর্সেস, সেই রিসোর্সেসটাকে সে কিন্তু পুরোটা সম্পূর্ণ সে ব্যবহার করেছিল, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। রিসোর্সেস বলতে এখানে প্রপার্টি হতে পারে, পয়সা হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, তার যে রিসোর্স, সেই রিসোর্সটাকে কিন্তু সে ভালো ভাবে সে ব্যবহার করেছিল, ওকে। হ্যাঁ গেল। এবার চলো নেক্সট যাবো, নেক্সট বলছে কি 15 দাগ, হ্যাঁ 15 দাগ কী বলছে দেখো, 15 দাগ বলছে হচ্ছে দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া, আচ্ছা দ্য নেক্রোফিলিয়া গেল। হ্যাঁ, বলছে নেক্রোফিলিয়া বলতে আমরা কি বুঝি, দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মানে হচ্ছে মৃতদেহের প্রতি যে আকর্ষণ, সেটাকে আমরা নেক্রোফিলিয়া বলি। দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ, মৃতদেহের প্রতি যে
ভালোবাসা। দেখো ফ্যাসিনেশন, ডি নেক্রোফিলিয়া মানে ফ্যাসিনেশন উইথ দ্য ডেড বডিজ মানে মৃতদেহের প্রতি যে মানুষের ভালোবাসা বা আকর্ষণ তাকে বলবো হচ্ছে ডেড বডিজ। এখান থেকে ইম্পর্টেন্ট আমাদের কি আছে, ইম্পর্টেন্ট হচ্ছে লাভ ফর চিলড্রেন। আচ্ছা, এটা হচ্ছে পেডোফিলিয়া বলতে পারি আমরা, বা পেডোফাইল, একজন ব্যক্তি যে যার শিশুদের প্রতি আর কি সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড, একজন ব্যক্তি যে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস চিলড্রেন, সেক্সুয়ালি attracted, ATTRACET, sexually attracted towards the children, শুধু চিলড্রেন বললেও হতো, শিশুদের প্রতি যে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড তাকে বলবো হচ্ছে কি, তাকে বলবো পেডোফাইল, PAEDOPHILE, পেডোফাইল। আর পেডোফিলিয়া হচ্ছে ওই জিনিসটাকে বলে, ঠিক আছে, ওই ফিলিংসটাকে পেডোফিলিয়া বলি, আর যার এই ফিলিংসটা আছে তাকে বলি পেডোফিলিয়া। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বি দাগেরটা। আর হ্যাঁ গেল, তাহলে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস চিলড্রেন বলবো পেডোফাইল ব্যক্তিটাকে, পেডোফিলিয়া। আর ফ্যাসিনেশন উইথ ডেড বডিজকে বলবো নেক্রোফাইল, ঠিক আছে, নেক্রোফিলিয়া। তাহলে উত্তর আমাদের হচ্ছে কিন্তু এখানে যেটা বলেছে নেক্রোফিলিয়া, এটা হবে হচ্ছে আমাদের, হ্যাঁ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এটাও আমাদের কিন্তু জেনে রাখতে হবে। এবার চলো নেক্সট কী বলছে দেখো, 16 দাগ। নেক্সট 16 দাগ যেটা আমাদের বলছে, হ্যাঁ নেক্সট 16 দাগ বলছে যে আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। এটাকে কী বলেছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এবার ভালো করে বোঝো। মনে করো আমি বললাম, আমি কাউকে প্রশ্ন করলাম, একটা জিনিস ভালো করে খেয়াল করো, যখন সবগুলো কিন্তু WH ওয়ার্ড, এটা কিন্তু WH ওয়ার্ড, এস তো টাইপ নেই, WH ওয়ার্ড। তাহলে আমি যখন কাউকে প্রশ্ন করব যে ওয়্যার, WHERE, ওয়্যার ডিড ইউ সি মি, তুমি কাউকে একটা প্রশ্ন করলে, তোমার বন্ধুকে প্রশ্ন করলে, প্রশ্নের উত্তর কী ছিল, হোয়াই, ওয়্যার কোথায়, ডিড মানে পাস্ট টেন্স, V2 অতীতকালে, ডিডের কোনো প্রশ্ন করতে গেলে ডু ডাস ডিডের কোনো মিনিং নেই, এটা শুধু টেন্স বোঝাবে। তাহলে ওয়্যার কোথায়, ডিড পাস্ট টেন্স, ইউ তুমি, সি, তাহলে সির মিনিং হচ্ছে পাস্ট টেন্স, দেখেছিলে, মি আমাকে। তাহলে এর উত্তরে বন্ধু কি বলবে দেখো, এর উত্তরে বন্ধু ইউ মানে কিন্তু আমি বন্ধুকে বলেছিলাম, কিন্তু ফ্রেন্ডকে বা কোনো একজন ব্যক্তিকে, সে বলার সময় কি বলবে, আমি দেখেছিলাম, আই স। দেখো তাহলে কিন্তু ইউটা কি হলো, ইউটা কিন্তু আই হলো, ভালো করে খেয়াল করো, যে কারণে আমি বোঝাচ্ছি। তাহলে প্রশ্ন করতে গেলে ইউ, আর উত্তর দিতে গেলে ইউটা কিন্তু আই হচ্ছে। তাহলে আই, এবার ডিড উঠে গিয়ে পাস্ট টেন্স সিটাকে স করব। এবার মি মানে কি, আমাকে বলেছিলাম, তখন বন্ধু বলবে তোমাকে, তাহলে মিটা কিন্তু ইউ হচ্ছে, ভালো করে দেখো, মিটা হচ্ছে কি, মিটা হচ্ছে ইউ, আই স ইউ দেয়ার, সেখানে, বা আমি দেয়ারই লিখি সেখানে। তাহলে যেটার জন্য আমি বলছি দেখো, তাহলে প্রশ্নের থেকে তাহলে ইউটা ইন্টারচেঞ্জ হয়ে গিয়ে আই হচ্ছে, এবার মিটা কিন্তু ইউ হচ্ছে, ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে প্রশ্ন করতে গেলে ইউ বা মি ইউজ করব আমরা, উত্তর দিতে গেলে ইউটা আই হবে আর মিটা ইউ হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, এটা লিখে নোট ডাউন করে নেবে। তাহলে এখানেও দেখো সেই নিয়মটাই কাজে লেগেছে, বলছে আই উইল মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করব অ্যাট দ্য ট্রেন স্টেশন, এটা কিন্তু প্রশ্ন না, এটা উত্তর। তাহলে ঠিক উল্টে যাবে, তাহলে ইউটা আই হবে, সরি কোথায় গেল, আইটা ইউ হবে আর ইউটা মি হয়ে যাবে, মিটা ইউ হয়েছিল, দেখো মিটা ইউ হয়েছিল, ঠিক উল্টে যাবে, আর ইউটা আই হয়েছিল, তাহলে আইটা ইউ হবে। হ্যাঁ, তাহলে এবার প্রশ্ন কী ছিল, প্রশ্ন ভালো করে দেখে নাও, একবার ভালো করে দেখে নাও। হ্যাঁ, প্রশ্ন বলছে যে আই উইল মিট ইউ অ্যাট ট্রেন স্টেশনে তোমার সঙ্গে দেখা করবো। তাহলে প্রশ্নটা হাউ দিয়ে হবে না, কীভাবে, কখন, টাইম বলেনি, কীভাবে বলেনি, কোথায় বলেছে, তাহলে ওয়্যার হতে পারে, ওয়্যার হতে পারে কি হবে, কোথায় তুমি আমার সঙ্গে মিট করবে, তাহলে ওয়্যার উইল ইউ মিট মি, ওয়্যার, একদম সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে আই ছিল, উত্তর আই থাকলে ইউ করেছি আমরা, আর ইউটাকে মি করেছি, দেখো ইউটাকে মি, একদম পারফেক্ট। ওয়্যার উইল ইউ, আর উত্তরও ঠিক আছে, যে কোথায় তুমি আমার সঙ্গে দেখা করবে, দ্য ট্রেন স্টেশন, অ্যাট দ্য ট্রেন স্টেশন। উত্তর সবসময় প্রশ্নের মধ্যে কিন্তু অ্যাবসেন্ট থাকবে। ওয়্যার উইল ইউ মিট মি, তুমি কোথায় আমার সঙ্গে দেখা করবে, ইউটা দেখো, ইউটা আই হলো, ইউটা আই উইল মিট, মিটা কিন্তু ইউ হয়ে গেল, ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, উত্তর অ্যাবসেন্ট প্রশ্নে। ওকে, এবার চলো নেক্সট। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। 17 দাগ কী বলেছে দেখো, 17 দাগ বলছে অ্যাজ হি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন। আচ্ছা গেল, এখানে কি ছিল, এখানে বাক্যটা ছিল শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন, সে চেয়েছিল ভ্যাকেশনে যেতে, ছুটিতে যেতে, সেই কারণে
শি সেভড মানি, সে পয়সা বাঁচিয়েছিল, ঠিক আছে। তাহলে কি বলেছে, শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন, সে ভ্যাকেশন ছুটিতে যেতে চেয়েছিল, সো শি সেভড মানি, এই কারণে সে পয়সা বাঁচিয়েছিল। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সো দিয়ে কম্পাউন্ড করি আমরা, কম্পাউন্ড POUND, কম্পাউন্ড সেন্টেন্স আছে। কম্পাউন্ড আর কি দিয়ে করি, অ্যান্ড দিয়ে করি, বাট দিয়ে করি, ঠিক আছে। কনজাংশন হিসাবে, যখন কনজাংশন হিসাবে অ্যান্ড থাকবে, বাট থাকবে, সো থাকবে, স্টিল থাকবে, ঠিক আছে, ইয়েট থাকবে মাঝখানে, ইয়েট, এগুলো থাকলে আমাদের কিন্তু কী হবে, কম্পাউন্ড সেন্টেন্স। ফর থাকবে, ফর, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো ইউজ করি আমরা। দেয়ার ফোর, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। হ্যাঁ, অর থাকবে, অর কম্পাউন্ডে। তাহলে এখানে এটাকে কি করতে বলেছে, কনভার্ট দিস টু এ সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স বানাতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে ছিল, সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। কি করতে হবে দেখো, হ্যাঁ একদম সিম্পল। অ্যাজ দিয়ে আমরা কমপ্লেক্স করি, অ্যাজ হবে না, বাদ চলে গেল। মাঝখানে কোথায় আছে, অ্যান্ড, কম্পাউন্ড সেন্টেন্স, বাদ চলে গেল সি দাগ। অলদো কমপ্লেক্সে ইউজ করি, যদিও, পড়ে থাকলো বি, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার হবে। এবার কেন হচ্ছে দেখে নাও, সি মানে কোনো এই কনজাংশনগুলো থাকবে না। সিম্পল করতে বললে এই অলদো, অ্যান্ড, কম্পাউন্ডে, অ্যাজ কমপ্লেক্সে এই কনজাংশনগুলো হবে না, সিম্পলি একটা বাক্য হবে। শি সেভড মানি, সে পয়সা বাঁচিয়েছিল, ফর ভ্যাকেশন, ভ্যাকেশনের জন্য, ছুটির জন্য। এখানে ফর কিন্তু কনজাংশন নয়, এখানে ফর হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে শি সেভড মানি ফর ভ্যাকেশন, সে ছুটির জন্য পয়সা বাঁচিয়েছিল, ভেরি ইজি। তাহলে হয়ে গেল, শি ওয়ান্টেড টু গো অন এ ভ্যাকেশন, সো গো অন ভ্যাকেশন, সে ছুটিতে যেতে চেয়েছিল, সেই কারণে সে পয়সা পাঠিয়েছিল। দেখো বাক্যটাকে করে দিলাম একটা লাইনে, শি সেভড মানি ফর ভ্যাকেশন, সে ছুটির জন্য পয়সা পাঠিয়েছিল, সিম্পল সেন্টেন্স। 18 দাগ কী বলছে দেখো, 18 দাগ কী বলছে যে প্যানকেকস, এক ধরনের কেকস, আর ডেলিশিয়াস, সুস্বাদু, বাট নট উইদাউট সিরাপ, সিরাপ ছাড়া। সিরাপ মানে কি, একটা লিকুইড, সিরাপ হচ্ছে একটা লিকুইড, QUID, সুইট, মিষ্টি, একটা মিষ্টি লিকুইড, যেটাকে আমরা কী দিয়ে বানাই, সুগার দিয়ে বানাই, SUGAR। তাহলে বলছে প্যানকেকস, এই কেকগুলো হয় খুবই সুস্বাদু, বাট নট উইদাউট সিরাপ, সিরাপ ছাড়া নয়, ভালো লাগবে না, স্বাদ লাগবে না। তাহলে বাট দিয়েছে মানে এটা কি, কম্পাউন্ড আছে, আমরা জানলাম যে অ্যান্ড বাট অর দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়, অ্যান্ড বাট আর অর দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হবে আমাদের। তাহলে এখানে কম্পাউন্ড করলে হবে না, এটাকে কী বলেছে, সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে মিনিং কিন্তু সেম থাকবে, যাই করি না কেন মিনিং সেম। দেখো এখানে হোয়েন করেছি, হোয়েন কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স হবে না। এবার চলো, প্যানকেকস আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার। প্যানকেকস আর ডেলিশিয়াস, প্যানকেক সুস্বাদু, অনলি শুধুমাত্র, উইথ সিরাপ, সিরাপের সাথে, এটা হচ্ছে একদম পারফেক্ট উত্তর, সিম্পল সেন্টেন্স, দেখো কোনো কনজাংশন নেই। ইফ, পরেরটা দেখি, ইফ, যদি, কনজাংশন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হবে না, নান অফ দ্য অ্যাবাভ তো হবে না। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো মিনিং সেম আছে, প্যানকেকস আর সুস্বাদু, প্যানকেকস হয় সুস্বাদু শুধুমাত্র সিরাপের সঙ্গে। আর এখানে কি মিনিং বলেছিল, প্যানকেকস আর ডেলিশিয়াস, সুস্বাদু প্যানকেকস, বাট নট উইদাউট সিরাপ, সিরাপ ছাড়া নয়, এর মিনিং সেম আছে। এবার চলে আসো 19 দাগ। 19 দাগ কী বলছে দেখো, 19 দাগ বলছে ওয়ার্ড ব্যালেন্স, ব্যালেন্সের সঙ্গে একটা প্রেফিক্স যোগ করতে হবে। প্রেফিক্স মানে আগে বলেছিলাম 3-4টে বা 2টো অক্ষর, প্রথমে কয়েকটা অক্ষর যোগ করে কোনো ওয়ার্ডের, কোনো ওয়ার্ড, WORD, কোনো ওয়ার্ডের প্রথমে, প্রি মানে আগে যদি 3-4টে অক্ষর যোগ করে নতুন শব্দ তৈরি করা, তাকে বলবো প্রেফিক্স। আর পরে যদি কোনো 3-4টে অক্ষর যোগ করে নতুন শব্দ তৈরি করা, তাকে বলবো সাফিক্স, SUFFIX, সাফিক্স। আর এখানে বলছে প্রেফিক্স আগে। তাহলে ব্যালেন্স মানে সাম্যতা, আর ইমব্যালেন্স মানে বৈষম্যতা, ইমব্যালেন্স। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, 20 দাগ কী বলছে দেখো, 20 দাগ বলছে দ্য জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী, জুরি মানে হচ্ছে জাজ, হ্যাঁ বিচারক মণ্ডলী, যারা বিচার করার জন্য বসে আছে। এবার এর মধ্যে অনেক দল থাকে, অনেকে মিলে হয় বিচারক মণ্ডলী, ঠিক আছে। একজন হলে আর আমরা জুরি বলতাম না, 3-4 জন বিচারক মিলে জুরি তৈরি হয়, বিচারক মণ্ডলী। ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, দেখো এবার এই জুরি ওয়ার্ডটা 3-4 জন নিয়ে একটা জুরি হচ্ছে। এবার এটাকে তুমি সিঙ্গুলারও ইউজ করতে পারো, আবার প্লুরালও ইউজ করতে পারো, এটা বাক্যের মিনিং অনুযায়ী। এবার আমি কি করে বুঝবো এখানে সিঙ্গুলার না প্লুরাল আছে, মিনিং কি বলছে, দ্য জুরি, বিচারক মণ্ডলীরা, ডিভাইডেড, বিভক্ত হয়েছিল তাদের সিদ্ধান্তে, তাদের তোমাকে বলে দিয়েছে, দেয়ার, তাদের। তাহলে দেয়ার মানে এখানে জুরিটাকে প্লুরাল ধরেছে, তাহলে ওয়াজ হবে না ওয়্যার হবে, প্লুরাল হলে পাস্ট টেন্সে ওয়্যার হয়, একের বেশি হলে ওয়্যার, একজন হলে ওয়াজ। তাহলে দ্য জুরি ওয়্যার ডিভাইডেড, ওয়্যার পাস্ট টেন্সে ওয়্যার হবে, কারণ দেয়ার দেখে বুঝতে পারলাম যে এটাকে, এই জুরি ওয়ার্ডটাকে কিন্তু আমাদের প্লুরাল ধরেছে, প্লুরাল। তাহলে দ্য জুরি, বিচারক মণ্ডলী, ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এরকম সলভ করার সময় তোমাদের কিন্তু খুবই কনসাস, কেয়ারফুল হতে হবে, ওকে। এবার চলো নেক্সট,
হ্যাঁ হ্যাঁ, এবার দেখো এখানে অনেকের মনে হতে পারে হ্যাভ হলো না কেন, এটা অ্যাক্টিভ না, এটা প্যাসিভ। জুরিটা বিভক্ত হয়েছিল, জুরিটা বিভক্ত হয়েছিল, নিজেরা ডিভাইড। শুধু যদি হ্যাভ বসায়, হ্যাভ ডিভাইডেড মানে জুরিরা ভাগ করে দিয়েছে, সেটা তো বলেনি, তাহলে অ্যাক্টিভ হবে না কিন্তু, ঠিক আছে। ওয়্যার ডিভাইডেড, জুরিরা বিভক্ত হয়েছিল। ওকে, এবার চলো নেক্সট। 20 দাগ 21 দাগ কী বলছে দেখো। হ্যাঁ, এবার কি বলছে দেখো, এবার কি বলছে 21 দাগ। হ্যাঁ 21 দাগ কি বলছে দেখো, 21 দাগ বলছে যে লেটস মিট, বলছে লেটস মিট ড্যাশ নেক্সট উইক। হ্যাঁ বলছে চলো সামনের সপ্তাহে কোনো একদিন দেখা করি। দেখো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে সামটাইমস, SOMETIMES, সামটাইমস। যখন এস থাকবে লাস্টে, যখন এস থাকবে তার মানে হচ্ছে মাঝে মধ্যে, প্রায়শই, মাঝে মধ্যে। যখন এস থাকবে তখন মানে হবে মাঝে মধ্যে। আর যখন শুধুমাত্র সামটাইম থাকবে, শুধুমাত্র সামটাইম, কোনো এস থাকবে না, তখন মানে হবে এক সময়, কোনো এক সময়, কোনো এক সময়, ঠিক আছে। তাহলে এস থাকলে মিনিং হবে কি মাঝে মধ্যে, মানে প্রায়শই, আর এস না থাকলে হবে এক সময়। তাহলে এখানে কি বলেছে দেখো, কোনো একটা বন্ধুর সঙ্গে আমার হঠাৎ দেখা হয়েছে এবং তাকে বললাম অনেক দিন দেখা হয় না বন্ধুর সঙ্গে, তাই বললাম বন্ধুকে, বন্ধু চল একদিন, সামনের সপ্তাহে একদিন দেখা করি। সামনের সপ্তাহে মাঝে মধ্যে দেখা করি বলতে চাইছে না, সামনের সপ্তাহে কোনো একদিন, তাহলে একদিন বললে বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। লেটস মিট, লেটস মানে হচ্ছে লেট আস, কি আমরা শর্টে লেটস বলি, লেট আস, চল আমরা মিট দেখা করি, সাম টাইম কোনো এক সময়, নেক্সট উইক সামনের সপ্তাহে। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আর প্রায়শই বললে সামটাইমস, সেটা কোথায় হবে, ধরো আমি বললাম আই কাম হিয়ার, আমি আসি, হিয়ার এখানে, সামটাইমস মাঝে মধ্যেই, সামটাইমস, MES, সামটাইমস। দেখো এখানে সামটাইমস এস দিয়েছি, লাস্ট এস, তাহলে আমি এখানে আসি মাঝে মধ্যে, প্রায়শই বললে সামটাইমস। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কী বলছে দেখো। নেক্সট এটা হচ্ছে 22 দাগ। হ্যাঁ নেক্সট 22 দাগ, এটা 22 দাগে কী বলেছে দেখো। 22 দাগ বলছে নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। নো সুনারের মানে কিন্তু যেই না, যখন নো সুনার দিয়ে বাক্য যুক্ত করবো মনে হবে যেই না। আর কি আছে, হার্ডলি, HARDLY, হার্ডলি, আর স্কেয়ার্সলি, SCARCELY, এই দুটোরও মানে কিন্তু যেই না। এবার ডিফারেন্স কোথায়, নো সুনার থাকলে বাক্যের মাঝখানে বসবে দেন, আর হার্ডলি আর স্কেয়ার্সলি থাকলে বাক্যের মাঝখানে বসবে হচ্ছে হোয়েন। এটা খেয়াল করবে, প্রচুর প্রবলেম থাকে এরকম ইররে। হার্ডলি স্কেয়ার্সলি মানেও যেই না, নো সুনার মানেও যেই না, এরা থাকলে হোয়েন হবে, আর নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন হবে। এবার নিয়ম দেখো, নিয়ম সবার ক্ষেত্রে সেম, শুধু এই নিয়মটা আলাদা। তাছাড়া নো সুনারের পরে আমরা সবসময় হেল্পিং ভার্ব দিয়ে বাক্য শুরু করবো। নো সুনার, হার্ডলি, স্কেয়ার্সলি এরা অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে নিয়ম হচ্ছে আগে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব বসবে, HB হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট। ওকে, তাহলে সেটা আমরা ডিডও দিতে পারি, হ্যাডও দিতে পারি। হ্যাড দিলে হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, আর ডু ডাস ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে কোনটা নেবো দেখো, এখানে রাইজেন আছে, ভালো করে খেয়াল করো, এখানে আছে কি রাইজেন, রাইজ হচ্ছে মেন ভার্ব, তার থার্ড ফর্ম, তাহলে ডিড নেবো না, আমরা হ্যাড নেবো। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। নো সুনার হ্যাড দ্য সান রাইজেন, যেই না সূর্য উঠেছিল, দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, তখন ফগ মানে কুয়াশা, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেছিল। ওকে, তাহলে হ্যাড নিলাম কারণ ভার্বের থার্ড ফর্ম রয়েছে। যদি এখানে ফার্স্ট ফর্ম থাকতো রাইজ, RISE রাইজ, তাহলে কিন্তু আমরা এখানে ডিডটা নিতাম, এ নিতাম তখন। তাহলে এখন সি ইজ দ্য কারেক্ট আনসার। 23 চলো, 23 কী বলছে দেখো। 23 বলছে যে, 23 কী বলছে দেখো, 23 বলছে, হ্যাঁ 23 বলছে ক্লিয়ারলি হ্যাড, হি সেইজ, সে বলে, হি হ্যাজ ইনভেন্টেড, সে আবিষ্কার করেছে, এ টাইম মেশিন, একটা টাইম মেশিন সে আবিষ্কার করেছে, হুইচ ইজ, যেটা ক্লিয়ারলি পরিষ্কারভাবে এ লোড অফ কবলার্স, এটা একটা ইডিয়াম, এ লোড অফ কবলার্স। লোড মানে কি, LOAD, লোড মানে হচ্ছে বোঝা, আর কবলার্স মানে কি, কবলার্স মানে হচ্ছে তোমার মুচি, COBBLER, কবলার মানে মুচি। এবার দেখো মুচির বোঝা মানে কি, মুচির বোঝা মানে এটা একটা স্ল্যাং, এই ইডিয়ামটা হচ্ছে একটা স্ল্যাং মানে হচ্ছে গালাগালি। ব্রিটিশরা এটা একটা স্ল্যাং হিসাবে ইউজ করে, গালাগালি হিসাবে ইউজ করে। লোড দেখো, মুচির বোঝা মানে কি, মুচির বোঝার মধ্যে জুতো থাকবে, পুরনো জিনিসপত্র থাকবে, মানে সেটা একটা রাবিশ, নোংরা কোনো কিছু, রাবিশ, তাই তো। এটাকে ব্রিটিশরা রাবিশ হিসাবে ইউজ করে, রাবিশ কথাটা বলা না বলে এটা বলে রাবিশ, RUBBISH, রাবিশ বা ননসেন্স, বাজে কথা, ননসেন্স, SENS, ননসেন্স, ঠিক আছে। ননসেন্স বা রাবিশ এটা বলতে গিয়ে ব্রিটিশরা এটা বলে লোড অফ কবলার, তাই তো। তাহলে মুচির বোঝা মানে কি, তার মধ্যে নোংরা জিনিসপত্র, জুতো থাকবে, একটা বাজে ব্যাপার, তাই বলছে ননসেন্স, বাজে বকিস না, বা রাবিশ, নোংরা। তাহলে এখানে দেখো কোথায় আছে, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। লোড অফ কবলার্স মানে হচ্ছে ননসেন্স, বাজে কথা, ঠিক আছে। জেনুইন মানে আমরা জানি যেটা হচ্ছে আসল, গ্রেট, বিরাট, সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 24
24 কি বলছে দেখো, 24 বলছে যে, 24 বলছে কি, 24 বলছে হি এন্টার্ড দ্য হল, সে প্রবেশ করেছিল রুমের মধ্যে ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো, একটা শো হচ্ছিল হলের মধ্যে, তার পরবর্তী ভালো করে বোঝে, পরবর্তী অংশে, পরবর্তী, একটা হচ্ছে আগে আর একটা পরবর্তী, ঠিক আছে। আগেরটাকে বলবো প্রিভিয়াস পার্ট, প্রিভিয়াস PREVIOUS, প্রিভিয়াস পার্ট, বা ফর্মার পার্ট বলতে পারি, ফর্মার বা প্রিভিয়াস সেম, ফর্মার মানে আগের জন, প্রিভিয়াস মানেও কিন্তু আগের পার্ট। আর পরেরটাকে বলবো হচ্ছে ল্যাটার, LATTER, ল্যাটার, পরবর্তী পার্ট, অংশ, ঠিক আছে, পরবর্তী অংশ। আর এই লেটার মানে দেরি, লেট মানে দেরি, কম্পারেটিভ ফর্ম লেটার, সুপারলেটিভ ফর্ম লেটেস্ট, তাহলে লেট দেরি, লেটার কম্পারেটিভ ফর্ম। আর লেটলি মানে একটু আগে বললাম, লেটলি মানে কিন্তু গোলাবে না, লেটলির সঙ্গে দেরির কোনো সম্পর্ক নেই, রিসেন্টলি, লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, সাম্প্রতিক, ঠিক আছে, সাম্প্রতিককালে। তাহলে এখানে এ ইজ দ্য কারেক্ট আনসার, হি এন্টার্ড দ্য হল ইন দ্য ল্যাটার পার্ট, পরবর্তী অংশে অফ দ্য শোর। এবার চলো নেক্সট 25, লাস্ট কি বলছে দেখো, লাস্ট বলছে কি বলছে বলছে হি প্রেফার ক্লাসিক্যাল মিউজিক, সে পছন্দ করে ক্লাসিক্যাল মিউজিক, সে পছন্দ করে গতানুগতিক গান, যে পুরনো দিনের গান সেটা পছন্দ করে, ড্যাশ পপুলার নাম্বারস, মানে জনপ্রিয় যে সমস্ত গান, জনপ্রিয় গানের থেকে সে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে। আমরা জানি এখানে প্রেফার, PREFER, প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসে, তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার। কোথায় আছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু, প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসে, ঠিক আছে। হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বার। এবার দেখো, এবার কেসটা হচ্ছে যদি প্রেফারেন্স থাকে, আমি বললাম আই হ্যাভ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মাথায় রাখো, আই হ্যাভ এ প্রেফারেন্স, RENC, আই হ্যাভ এ প্রেফারেন্স, তখন হবে প্রেফারেন্স থাকলে ফর, আই হ্যাভ এ প্রেফারেন্স ফর টি, আমার চায়ের জন্য প্রেফারেন্স আছে কফির থেকে, ও তখন হবে ওভার, কফির আগে কিন্তু ওভার কফি হবে, COFFEE, ওকে। তাহলে প্রেফারেন্স থাকলে ফর হবে, আর প্রেফার থাকলে কিন্তু টু হবে। তাহলে প্রেফারেন্সের ক্ষেত্রে দুটো প্রিপোজিশন, যেটাকে প্রেফার করি তার আগে হবে ফর, আর যার থেকে তার আগে কিন্তু ওভার হবে, প্রেফারেন্স ফর আর ওভার, প্রেফার থাকলে টু, ওকে। তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই, কোনো প্রবলেম থাকলে বলবে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে।